আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 7 দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। ঠিক আছে, এই যে লেসনটি রয়েছে এই সম্পূর্ণ লেসনটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এবং যে রাইটিং রয়েছে তার সমাধান আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর তোমাদের ইংলিশ লেসন 7, ঠিক আছে, দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তো ওখানে তোমাদের যে ইউনিটগুলো রয়েছে প্রতিটা ইউনিট আমরা পড়বো এবং প্রশ্নোত্তরগুলো আমরা জেনে নেবো এবং রাইটিংয়ের সলিউশনও কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এর যে বাংলা অর্থ সেটা তোমরা বুঝতে পারবে এবং প্রশ্নের যে উত্তর এবং রাইটিংয়ের যে সলিউশন সেগুলো তোমরা কিন্তু এই ভিডিও থেকে জেনে নিতে পারবে। ক্লাস 10 এর বাকি যে লেসনগুলো রয়েছে তার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু বাকি লেসনগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে যেটা দেওয়া আছে দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর, অর্থাৎ লেখক এবং এই গল্প সম্পর্কে প্রথমে কিছু তথ্য দেওয়া আছে। দেখো কি বলা হচ্ছে, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 to 1941 was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life। অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, যার জন্ম হচ্ছে 1864 খ্রিস্টাব্দে, মৃত্যু 1941 খ্রিস্টাব্দে, এবং তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি। ওকে, একজন অস্ট্রেলিয়ান কবি ছিলেন, আর কি ছিলেন, সাংবাদিক ছিলেন এবং লেখক, যিনি অস্ট্রেলিয়ান জীবন নিয়ে ব্যাপক লিখেছিলেন। ঠিক আছে, তো দেখো এখানে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন ওয়াজ মানে কি ছিলেন, অ্যান্ড মানে একজন অস্ট্রেলিয়ান পোয়েট মানে হচ্ছে কবি, আর অস্ট্রেলিয়ান মানে হচ্ছে অস্ট্রেলিয়ার, তো তিনি অস্ট্রেলিয়ার একজন কবি ছিলেন। জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক ছিলেন। ঠিক আছে, অ্যান্ড অথর মানে লেখক ছিলেন। হু রোট মানে যিনি লিখেছিলেন, রোট মানে লিখেছিলেন। এক্সটেন্সিভলি মানে অতিরিক্ত, মানে প্রচুর লিখেছিলেন আর কি। অন অস্ট্রেলিয়ান লাইফ মানে অস্ট্রেলিয়ানবাসীদের যে জীবন, সেই জীবন সম্পর্কে তিনি অনেক কিছু লিখেছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ার্ল্ড জিং, মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তো তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড জিং, মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দেখো হিজ নোটেবল ওয়ার্কস, নোটেবল মানে হচ্ছে কি বিখ্যাত আর কি, ঠিক আছে, বা উল্লেখযোগ্য। ওয়ার্কস মানে হচ্ছে কাজকর্ম, কিন্তু এখানে তার রচনাগুলো যেগুলো তিনি লিখেছেন সেগুলোকেই বোঝানো হচ্ছে। ইনক্লুড ওয়ার্ল্ড জিং, মাটিল্ডা, অর্থাৎ তিনি যেগুলো লিখেছিলেন তার যে বিখ্যাত রচনা সেগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে, ওয়ার্ল্ড জিং, মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এইগুলো তিনি লিখেছিলেন। ঠিক আছে, উল্লেখযোগ্য রচনা আর কি। এছাড়াও তিনি লিখেছিলেন অন্য কিছু লিখেছিলেন, এখানে কিছু কয়েকটা নাম দেওয়া আছে আর কি। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, অর্থাৎ পাঠ্যে বিড়ালের প্রতিদিনের ক্রিয়াকলাপের বিশদ বিবরণ দেওয়া হয়েছে। দ্য টেক্সট মানে যে গল্পটা আমরা পড়বো, এই যে গল্পটা, ঠিক আছে, এই গল্পটা ডেসক্রাইবস মানে হচ্ছে বর্ণনা করে। এই গল্পটা আমাদের কাছে এরকম বর্ণনা দেবে, এরকম কি না, ইন মিনিট ডিটেলস মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আর কি। দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট মানে একটা বিড়ালের ডেইলি অ্যাক্টিভিটিস মানে প্রতিদিনের যে ক্রিয়াকলাপ, প্রতিদিনের যে সে কার্যকলাপগুলো করে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলোর একটা পুঙ্খানুপুঙ্খ একটা বর্ণনা এই যে গল্পটা আমরা পড়বো এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। দ্য হিউম্যানাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাট অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার দ্যাট উই টেক ফর দেম। অর্থাৎ হাস্যকর গল্পটি আমাদের বিড়ালের জগতে নিয়ে যায় এবং আমাদেরকে ইঙ্গিত দেয় যে তারা ভদ্র ও ভীতু প্রাণী নাও হতে পারে, যেমনটা আমরা তাদেরকে মনে করি। ঠিক আছে, দেখো দ্য হিউম্যানাস ন্যারেটিভ, হিউম্যানাস মানে হচ্ছে হাস্যকর, ন্যারেটিভ মানে হচ্ছে কি বর্ণনা। অর্থাৎ এখানে যে এই যে গল্পটার মধ্যে একটি হাস্য কৌতুক রূপে কিন্তু বর্ণনাটা দেওয়া হয়েছে, এই বর্ণনা, ঠিক আছে। টেক্স আস মানে আমাদেরকে নিয়ে যায় আর কি, টেক্স মানে হচ্ছে নিয়ে যাওয়া, ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দ্য ক্যাটস, ঠিক আছে, অর্থাৎ বিড়ালের যে জগৎ, বিড়ালের জগতে আমাদের নিয়ে যাবে এই যে গল্পটা আমরা পড়বো, অর্থাৎ বিড়ালের জগৎ সম্পর্কে আমাদের বলা হবে আর কি এই গল্পের মাধ্যমে। অ্যান্ড ইন্ডিকেটস মানে কি নির্দেশ দেয়, টু আস আমাদেরকে নির্দেশ দেয়, দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল মানে কি, দেখো জেন্টেল মানে হচ্ছে সাধারণ, ঠিক আছে, আর টিমিড মানে হচ্ছে ভীরু মানে ভীরু আর কি, বা ভীতু, ঠিক আছে, আর জেন্টেল মানে সাধারণ বা ভদ্র বা ভীতু। তো এই যে বিড়াল এরা ভদ্র বা ভীতু কিন্তু নাও হতে পারে। ওকে, ক্রিয়েচার মানে প্রাণী। দ্যাট উই টেক দেম ফর অর্থাৎ আমরা বিড়ালকে যতটা ভীতু এবং ভদ্র মনে করি, বিড়াল কিন্তু ততটা ভদ্র বা ভীতু নাও হতে পারে, যেটা আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো।
তো আমরা এই গল্পটি পড়ার আগে তোমরা কী করবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে ইউনিট 2টাকে শুরু করব। ইউনিট 2 এখান থেকে প্রথমে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে একটা পড়ো। দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। অর্থাৎ বেশিরভাগ লোকেরা মনে করে যে বিড়াল একটি নির্বোধ প্রাণী, স্বাচ্ছন্দ্য পছন্দ করে এবং ইঁদুর ও দুধ ছাড়া অন্য কোনো কিছুর জন্য কম যত্নবান। অর্থাৎ এখানে বলা হচ্ছে মোস্ট পিপল মানে বেশিরভাগ মানুষ, থিঙ্ক মানে কি মনে করে, ঠিক আছে, বা ভাবে, দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। অর্থাৎ বিড়াল হচ্ছে একটি আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে যার বুদ্ধি নেই আর কি, নির্বোধ একটা প্রাণী। অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী। ফন্ড অফ মানে হচ্ছে ইজ মানে কি স্বাচ্ছন্দ্য, অর্থাৎ সে শুধু সুখ স্বাচ্ছন্দ্যেরই বেশি ভালোবাসে আর কি। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। মাইস মানে কি ইঁদুর, আর মিল্ক মানে দুধ। অর্থাৎ এটা মনে করা হয় কি যে বিড়াল শুধুমাত্র দুধ আর ইঁদুর খেতেই ভালোবাসে, মানে এটার প্রতি তার বেশি ধ্যান ধারণা রয়েছে, বাকি জিনিসের প্রতি তার কোনো কেয়ারিং বা সে সমস্ত জিনিসের প্রতি তার কোনো ধারণাই নেই বা ধ্যান ধারণাই নেই, এরকম মনে করা হয়। বেশিরভাগ মানুষই কিন্তু এটা মনে করে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তবে বেশিরভাগ মানুষের চেয়ে একটি বিড়ালের সত্যিই আরও অনেক বেশি চরিত্র রয়েছে এবং জীবন থেকে অনেক বেশি তৃপ্তি পায়। তো দেখো, বাট মানে কি কিন্তু, আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার মানে কি চরিত্র, কিন্তু বিড়ালের কিন্তু আরও অনেক বেশি চরিত্র রয়েছে দেন মোস্ট হিউম্যান বিংস। অর্থাৎ বেশিরভাগ মানুষের থেকেই বিড়ালের কিন্তু বেশি চরিত্র বা গুণাগুণ রয়েছে, এটাই বলছেন লেখক। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন মানে কি তৃপ্তি, ঠিক আছে, তৃপ্তি আর কি, আউট অফ লাইফ। অর্থাৎ জীবনে সে মানুষের থেকে কিন্তু বেশি তৃপ্তি পায়। মানুষ যতটা না তৃপ্তি পায়, এটা বিড়াল কিন্তু তার থেকে বেশি মানুষের অনেক কি থাকে, টেনশন, অনেক কিছু ভয় ভীতি সব কিছু থাকে, কিন্তু বিড়াল তার নিজের জীবনে অনেক বেশি তৃপ্তি পায় আর কি, নিজের জীবন সম্পর্কে বেশি সন্তুষ্ট আর কি, সেটাই বলা হচ্ছে। হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড আ ক্রিম ফাইটার। অর্থাৎ সে এখানে দেখো হি অর সি দেওয়া আছে, হি বলতে পুরুষকে বোঝায় আর সি বলতে নারীকে বোঝায়, মহিলাকে বোঝায়। ওখানে হি আর সি মানে হি বলতে পুরুষ বিড়াল আর সি বলতে স্ত্রী বিড়ালকে বলা হচ্ছে, ঠিক আছে। তো হি আর সি এবং এই যে পুরুষ বিড়াল এবং স্ত্রী বিড়াল দুজনকে বোঝানো হচ্ছে তারা কি একজন অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াবিদ, একজন ব্যায়াম কুশলী এবং একজন মারাত্মক যোদ্ধা, ঠিক আছে। তো দেখো, হি অর সি ইজ অ্যান অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াবিদ মানে যারা খেলাধুলো করে তারা। অ্যাক্রোবেট মানে হচ্ছে ব্যায়াম কুশলী, যারা ব্যায়াম করে তাদেরকে বলা হচ্ছে তারা, ঠিক আছে। অ্যান্ড আ গ্রিম ফাইটার মানে যোদ্ধা, গ্রিম মানে হচ্ছে একজন মারাত্মক যোদ্ধা। তো একটা বিড়াল সে একটা ক্রীড়াবিদ হতে পারে, ঠিক আছে, মানে সে খেলাধুলার দক্ষ এরকম, অ্যাক্রোবেট ব্যায়াম কুশলী এবং মারাত্মক যোদ্ধা, এই গুণগুলো কিন্তু বিড়ালের মধ্যে রয়েছে। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, takes things easy and allows himself to be pestered by the attention of the people in the house. অর্থাৎ সারাদিন ধরে বিড়ালটি বাড়িতে অলসভাবে ঘুরে বেড়ায়, সব কিছু সহজভাবে নেয় এবং বাড়ির লোকেদের মনোযোগ আকৃষ্ট করে নিজেকে বিরক্তির কারণ হিসেবে তুলে ধরে। তো দেখো, অল ডে লং মানে কি সারাদিন ধরে, দ্য ক্যাট বিড়ালটি লোভস অ্যাবাউট মানে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। লোভস অ্যাবাউট দ্য হাউস মানে ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি মানে সমস্ত জিনিসপত্রকে সে খুব লাইটলি নেয়, মানে ইজিভাবে নেয় আর কি, কোনোটাকে সিরিয়াসভাবে নেয় না। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ এবং নিজেকে অনুমতি দেয় বা অ্যালাউ করে কী করতে না, টু বি পেস্টার্ড মানে হচ্ছে বিরক্তি, ঠিক আছে। টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, ওকে, অফ দ্য পিপল ইন দ্য হাউস। অর্থাৎ বাড়ির যে মানুষজন রয়েছে তাদের মনোযোগ আকর্ষণ করে, ঠিক আছে, নিজেকে তাদের বিরক্তির কারণ হিসাবে তুলে ধরে একটা বিড়াল। এরপর টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। তো সময় অতিবাহিত করতে সে মাঝে মাঝে একঘেয়েমি থেকে মারা যাওয়ার হাত থেকে বাঁচতে কখনো কখনো 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে সে ইঁদুর
ইঁদুরের গর্ত পর্যবেক্ষণ করে। ঠিক আছে, তো দেখো টু পাস দ্য টাইম, পাস মানে কি অতিবাহিত করা, দ্য টাইম মানে হচ্ছে সময় অতিবাহিত করার জন্য বা সময় কাটানোর জন্য। ঠিক আছে, তো টু পাস দ্য টাইম অ্যাওয়ে মানে সময় কাটানোর জন্য কি সামটাইমস মানে সে কখনো কখনো, সামটাইমস মানে কখনো কখনো, কখনো কখনো কী করে ওয়াচেস মানে হচ্ছে লক্ষ্য করে। ঠিক আছে, লক্ষ্য করা। আর মাউস হোল, মাউস হোল মানে হচ্ছে ইঁদুরের গর্ত, একটা ইঁদুরের গর্তকে সে লক্ষ্য করে। অনেক সময় কী হয় বিড়াল একটা ইঁদুরের গর্তের কাছে ছুটে যায় আবার সেখান থেকে চলে আসে, এরকম করে। তো ফর অ্যান আওয়ার অর টু, ঠিক আছে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে সেই কোনো একটা ইঁদুরের গর্তকে এরকম করে লক্ষ্য করে বা সেই ইঁদুরের গর্তটাকে নিয়ে খেলা করে আর কি। জাস্ট টু কিপ হিমসেলফ ফর ডাইং অফ বোরডম, বোরডম মানে কি বোর মানে কি বিরক্তি বোধ করা কি। ঠিক আছে, বিরক্ত হওয়া অর্থাৎ আমরা যখন কোনো বোর হয়ে যায় বিরক্ত বোধ করি। ঠিক আছে, তো এখানে ডাইং মানে কি, ডাই মানে হচ্ছে মৃত্যু, এখানে ডাইং অফ বোরডম মানে মানে বিরক্তি কাটানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, সেই বিরক্তি থেকে সে মুক্তি পাওয়ার জন্য নিজেকে বোরডম বিরক্তি থেকে বেরিয়ে আসার জন্য সে কী করে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে একটা ইঁদুরের গর্তকে লক্ষ্য করে বা সেটাকে নিয়ে সে খেলা করে বা পর্যবেক্ষণ করে, এরকম করে সে সময় অতিবাহিত করে আর কি বা সময় কাটায়। People get this idea that this sort of thing is all that holds life for a cat. অর্থাৎ মানুষ এই ধারণা পোষণ করে যে এই ধরনের জিনিসগুলি নিয়েই একটি বিড়াল জীবন ধারণ করে। অর্থাৎ পিপল মানে কি মানুষজন, গেট দিস আইডিয়া, গেট মানে হচ্ছে পাওয়া, তো দিস আইডিয়া মানে ধারণা। তো মানুষজন কি এরকম ধারণা তাদের মনের মধ্যে রয়েছে দ্যাট দিস সর্ট অফ থিং মানে এই জিনিসগুলো বলতে এই যে বিড়াল কী করে ইঁদুরের গর্ত নিয়ে খেলা করে। ঠিক আছে, এরকম জিনিস সে দুধ আর মাংস খায় আর কি, বাকি কোনো কিছুর প্রতি তার কোনো ধ্যান ধারণা নেই। এই যে কয়েকটা জিনিস, ঠিক আছে, এই কয়েকটা জিনিসই কি মনে করে যে মানুষ মনে করে যে এটাই হচ্ছে তার জীবনে সব, এছাড়া আর কিছু বিড়ালের জীবনে নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়েই বিড়াল সারা জীবনটা কাটিয়ে দেয়, এটা হচ্ছে মানুষের ধারণা। কিন্তু লেখক বলছেন কিন্তু আদতে কিন্তু সেটা নয়, বিড়ালের আরও অনেক ক্যারেক্টার রয়েছে, অনেক চরিত্র রয়েছে যেটা নিয়ে সে খুব সন্তুষ্ট। তো সেগুলোই আমাদের এখন ডেসক্রাইব করা হবে। দেখো এরপর কি বলা হচ্ছে, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু সন্ধ্যার ছায়া নেমে আসার সাথে সাথে তাকে লক্ষ্য করো। বাট মানে কিন্তু, ওয়াচ মানে কি লক্ষ্য করা, ওয়াচ হিম কিন্তু তাকে লক্ষ্য করো অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, ইভিনিং ফল মানে সন্ধ্যা নেমে আসা আর কি। তো সন্ধ্যা নেমে আসলে কী হয়, শেডস মানে হচ্ছে ছায়া, তো সন্ধ্যা নেমে আসার পরে যে ছায়া বা অন্ধকার হয় ঠিক সেই সময় একটা বিড়ালকে লক্ষ্য করো, তাহলে তার যে চরিত্রগুলো রয়েছে সেগুলো দেখা যাবে আর কি, সেটাই বলা হচ্ছে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তো তুমি বিড়ালটিকে দেখতে পাবে যে সে আসলে কেমন। ওকে, ইউ ক্যান সি মানে তুমি দেখতে পাবে দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, রিয়েলি মানে প্রকৃত, অর্থাৎ সন্ধে নামার সাথে সাথে তুমি যদি একটা বিড়ালকে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে একটা বিড়াল প্রকৃতিও আসলে সেই বিড়াল আর কি কেমন আর কি, বিড়ালের চরিত্রগুলো কীরকম, তাহলে তুমি সেগুলো বুঝতে পারবে। তো দেখো এরপর এখানে আমাদের ইউনিট যে 1 সেটা কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমাদের কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ দেওয়া আছে, অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর লিখতে হবে। তো 1 নম্বর থেকে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এর সাথে কিছু অল্টারনেটিভ দেওয়া আছে, অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার 1, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার অর ইন্টেলিজেন্ট, অর্থাৎ বেশিরভাগ মানুষ কী মনে করে বিড়াল হচ্ছে ওয়াইজ মানে জ্ঞানী, আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে নির্বোধ, ক্লেভার মানে চালাক, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তো বেশিরভাগ মানুষ মনে করে যে বিড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট মানে এর কোনো বুদ্ধি নেই, নির্বোধ, এটা মনে করে। নাম্বার বি, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড স্যুপ, জুস, ওয়াটার অর মিল্ক, অর্থাৎ বিড়াল এখানে দেওয়া আছে কি মাইস মানে ইঁদুর আর কোন জিনিসটা ছাড়া আর কোনো কিছুর প্রতি তার কোনো যত্নবান নয়, তো সেটা কী হবে মাইস অ্যান্ড মিল্ক। ঠিক আছে, ইঁদুর এবং দুধ ছাড়া তার প্রতি আর অন্য কিছুর প্রতি আর কোনো ধ্যান ধারণা নেই, এটা বেশিরভাগ মানুষ মনে করে। নাম্বার সি, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য মর্নিং, নাইট, আফটারনুন, ইভিনিং, অর্থাৎ ওয়ান ক্যান সি মানে একজন দেখতে পাবে একটা বিড়ালকে, ঠিক আছে, যে একটা বিড়াল আসলে কীরকম সেটা সেই সময়টা কোন সময় দেখতে পাবে, মর্নিং মানে সকালবেলা, নাইট রাত্রিবেলা, আফটারনুন বিকেলবেলা, ইভিনিং সন্ধ্যাবেলা। তো সঠিক উত্তর সন্ধ্যাবেলা হবে, ইভিনিং হবে। ঠিক আছে, অর্থাৎ সন্ধ্যার সময় যদি আমরা বিড়ালকে লক্ষ্য করি তাহলেই তার প্রকৃত চরিত্রটা আমরা দেখতে পাবো আর কি। 2 নম্বর দেখে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এখানে
এই যে গল্পটা আমরা পড়লাম ইউনিট 1টা, সেখান থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার কী হবে দ্যান মোস্ট হিউম্যান বিংস, অর্থাৎ বেশিরভাগ মানুষের থেকে একটা বিড়ালের কিন্তু বেশি গুণাগুণ বা চরিত্র রয়েছে। নাম্বার বি, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, অর্থাৎ বিড়াল কখনো কখনো কী করে একটা ইঁদুরের যে গর্ত সেটাকে লক্ষ্য করে। All day long, the cat allows himself to be pestered by the attention of the people in the house. অর্থাৎ সারাদিন ধরে একটা বিড়াল কী করে বাড়ির যে মানুষজন রয়েছে সেই মানুষজনদের মনোযোগ আকর্ষণ করে তাদের একটা বিরক্তির কারণ হিসেবে নিজেকে তুলে ধরে। ঠিক আছে, পেস্টার্ড মানে হচ্ছে বিরক্তি। এরপর হচ্ছে নাম্বার 3, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, নিচের সেন্টেন্সগুলো ঠিক না ভুল লিখতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস প্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, এবং উত্তরের সপক্ষে সেন্টেন্স প্রেজ বা ওয়ার্ড লিখতে হবে কেন সত্য বা কেন মিথ্যা। তো নাম্বার 1 এতে দেওয়া আছে দ্য ক্যাট ইজ নট ফাউন্ড অফ ইজ, অর্থাৎ বিড়াল ইজ মানে কি স্বাচ্ছন্দ্যকে সে ভালোবাসে না, এটা কী হবে ফলস হবে। তো বেশিরভাগ মানুষ এটাই মনে করে যে বিড়াল সুখ স্বাচ্ছন্দ্যকে বেশি পছন্দ করে। ঠিক আছে, এটা আমাদের গল্পে রয়েছে, তো এটা আমাদের ঠিক এটা ভুল হবে। ঠিক আছে, তার জন্য ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড ওকে। এরপর যে পুরোটা আমরা লিখিনি তার জন্য ডট ডট দিয়ে শেষেরটা আমরা লিখেছি মিল্ক, অর্থাৎ বেশিরভাগ মানুষ এটাই মনে করে যে বিড়াল সুখ স্বাচ্ছন্দ্য বেশি পছন্দ করে এবং সে দুধ আর ইঁদুর ছাড়া আর অন্য কোনো কিছুর প্রতি তার কোনো ধ্যান ধারণা নেই বা সে কোনো কিছুর প্রতি বেশি যত্নবান নয়। নাম্বার বি, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল মানে হচ্ছে তার যে ক্রীড়াবিদ, ঠিক আছে, ক্রীড়া দক্ষতা এটা বিড়ালের নেই, এটা ভুল তথ্য। আমরা গল্পে কী বললাম যে একটা বিড়াল হচ্ছে একজন অ্যাথলিট, ঠিক আছে, অ্যাথলেটিক মানে হচ্ছে সে একজন ক্রীড়াবিদ, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট ওকে অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড আ গ্রিম ফাইটার, অর্থাৎ বিড়াল হচ্ছে একটা ক্রীড়াবিদ, একজন অ্যাক্রোবেট এবং একটা গ্রিম ফাইটার মানে একটা যোদ্ধা আর কি। ঠিক আছে, তা হচ্ছে যোদ্ধা। নাম্বার সি, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, কী হবে এটা ট্রু হবে, অর্থাৎ বিড়াল সমস্ত জিনিসকে খুব ইজিলি নেয় আর কি, খুব লাইটলি নেয়, হালকাভাবে নেয়। ঠিক আছে, কোনো কিছুর প্রতি সিরিয়াস নয় আর কি এরকম। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে অল ডে লং দ্য ক্যাট লুফস অ্যাবাউট দ্য হাউস টেক্স থিংস ইজি অ্যান্ড ডট 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 দিয়ে দ্য হাউস, এই পর্যন্ত আমরা লিখলাম। এগুলো কিন্তু আমাদের পাঠ্য যেটা পড়লাম সেখানেই তার মধ্যেই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো সেখান থেকেই আমাদের এটা লিখতে হবে। তো নেক্সট দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে, এরপর দেখো আমরা ইউনিট 2 রয়েছে, তো ইউনিট 2টা এবার আমরা পড়বো। প্রথমে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং, অর্থাৎ নিচেরটি পড়ো। When the family sits down to eat, the cat puts in an appearance to get his share. দেখো পরিবার যখন চা খেতে বসে বিড়াল তার ভাগ পেতে নিজেকে উপস্থিত রাখে। তো when মানে কি যখন, দ্য ফ্যামিলি মানে পরিবার, সিটস ডাউন মানে বসে, টু টি মানে হচ্ছে চা খেতে, যখন পরিবার চা খেতে বসে পরিবারের লোকজন, দ্য ক্যাট মানে বিড়ালটি কী করে পুটস ইন মানে নিজেকে রাখে বা নিজেকে প্রবেশ করায় আর কি, ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার মানে হচ্ছে ভাগ, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে নিজের যে আবির্ভাব সেটা। ঠিক আছে, অর্থাৎ নিজের যে ভাগ পাওয়ার জন্য বা খাবারের ভাগ পাওয়ার জন্য সে পরিবারের লোক যেখানে চা খায় সেখানে নিজেকে উপস্থিত রাখে আর কি। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে নিজেকে উপস্থিত রাখে। এরপর হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, তো সে জোরে জোরে গড় আওয়াজ করে এবং পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে নিজেকে ঘষে। তো হি পার্স নয়েজলি, পার্স মানে হচ্ছে গড় করে আওয়াজ করা, বিড়াল যেমন গড় করে আওয়াজ করে সেটাকে বোঝানো হচ্ছে। তো নয়েজলি মানে হচ্ছে শব্দের সঙ্গে, সে জোরে জোরে গড় করে আওয়াজ করে। অ্যান্ড রাবস হিমসেলফ, রাবস মানে হচ্ছে ঘষা, নিজেকে ঘষে কোথায়, এগেনস্ট দ্য লেগস মানে হচ্ছে পা, অফ দ্য ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের পায়ে নিজেকে ঘষে বিড়াল। ঠিক আছে, যেটা আমরা জানি বিড়াল বাড়িতে থাকলে কী করে তার গাটা পায়ে ঘষে এবং গড় করে আওয়াজ করে। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তো দেখো যদি টেবিলে কোনো অতিথি থাকেন তবে বিড়ালটি তার কাছে বিশেষভাবে শিষ্টাচারপূর্ণ, কারণ অতিথিটিকে যা দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে ভালো কিছু থাকে।
তো এখানে কী বলা হচ্ছে, ইফ দেয়ার ইজ আ গেস্ট, ইফ মানে হচ্ছে যদি, দেয়ার ইজ আ গেস্ট মানে যদি একজন কোনো অতিথি থাকে আর কি, বাড়িতে আসে আর কি, অ্যাট দ্য টেবিল অর্থাৎ সেই টেবিলে যদি কোনো অতিথি বসে থাকে বাড়িতে, কোনো বেড়াতে আসে যারা, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, সিভিল মানে কি ভদ্র, তখন কী করে বিড়ালটি কিন্তু পার্টিকুলারলি বিশেষভাবে সেই যে গেস্ট বা অতিথি আসে তার প্রতি কিন্তু খুব ভদ্র ব্যবহার করে আর কি। বিকজ মানে কি কারণ, কারণটা কি, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, অফার্ড মানে হচ্ছে কাউকে অফার করা বা দেওয়া, অর্থাৎ সেই বাড়িতে অতিথি হলে কী করে আমরা কী করি, আমরা তাকে ভালো ভালো খাবার দাবার দিই আর কি, ভালো ঠিক আছে ভালো জিনিসপত্র দিই। তো সেই ভালো জিনিসপত্র যেহেতু অতিথিকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে বিড়ালটি চায় কি সেখান থেকে কিছু ভাগ পাওয়ার জন্য, যার কারণেই সে কী করে সেই অতিথির প্রতি কিন্তু একটা ভালো ব্যবহার করে আর কি, ঠিক আছে, খুব ভালোভাবে সেখানে শিষ্টাচারপূর্ণ একটা ব্যবহার করে। এরপর হচ্ছে সামটাইমস ইনস্টিড অফ গিভিং হিম সামথিং to eat, the guest stoops down and strokes the cat and says, poor pussy, the cat soon tires of that. অর্থাৎ কখনো কখনো তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথিটি নিম্নভূমিকী হয় এবং বিড়ালটিকে আঘাত করে এবং বলে, বেচারা বিড়াল শীঘ্রই এর জন্য পরিশ্রান্ত হয়ে পড়ে। দেখো সামটাইমস মানে কি কখনো কখনো, ইনস্টিড মানে পরিবর্তে আর কি, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং মানে কোনো কিছু, গিভিং মানে হচ্ছে দেওয়া, এখানে হিম বলতে বিড়ালটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কখনো কখনো কী হয়, এই বিড়ালটাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, ওকে, টু ক্যাট মানে হচ্ছে টু ইট মানে হচ্ছে খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, তো গেস্ট মানে অতিথিটা কী করে, স্টুপস ডাউন মানে হচ্ছে নিচে ঝুঁকে পড়া, টেবিলে বসে আছে, আর বিড়ালটা কোথা থেকে, বিড়াল নিচে আছে, মাটিতে বসে রয়েছে, তো সেই গেস্ট কী করে টেবিল থেকে নিজেকে মাথাটা ঝুঁকিয়ে নেয় আর কি, নিচে ঝুঁকে তারপর কী করে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, স্ট্রোকস মানে হচ্ছে আঘাত করা, তো বিড়ালের মাথায় আঘাত করা আর কি, ঠিক আছে, বিড়ালটাকে আঘাত করে বা মারে আর কি এক ঘা। অ্যান্ড সেজ এবং বলে, কি বলে, পুয়ার পুসি মানে বেচারা বিড়াল, দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এবং বিড়ালটা এই যে কাজটা অতিথিটা করছে তার মাথায় এরকম চাটি দিচ্ছে, ঠিক আছে, চাটি মারছে, তাতে কিন্তু খুব শীঘ্রই সে ক্লান্ত হয়ে পড়ে, ঠিক আছে, অর্থাৎ এতে সে মানে এটা তার খারাপ লাগে আর কি বিড়ালটা, ঠিক আছে, এটা কিন্তু সে পছন্দ করে না। নেক্সট হচ্ছে, হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, তো সে তার থাবা তুলে ধরে এবং নিঃশব্দে তবে দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় দেয়। তো দেখো, হি পুটস আপ হিজ ক্ল, পুটস আপ মানে হচ্ছে তুলে ধরা, হিজ ক্লস মানে হচ্ছে কি তার যে নখযুক্ত যে থাবা সেটা হাতের সেগুলোকে তুলে ধরে, অ্যান্ড কোয়াইটলি এবং শান্তভাবে, বাট ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে কী করে, রেক্স মানে আঁচড় দেওয়া, আঁচড় কাটা, দ্য গেস্ট ইন দ্য লেগস, ঠিক আছে, গেস্ট মানে অতিথির পায়ে বিড়ালটা আঁচড় কেটে দেয়। ও সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, তো অতিথি কি বলছে, অতিথি বলেন বিড়ালটি তার নখরটি আমার মধ্যে আটকে দিল, অর্থাৎ এখানে বলছে সেজ দ্য, অতিথি বলছেন, সেজ মানে কি বলা, অতিথি বললো কি, দ্য ক্যাট স্টাক মানে হচ্ছে আটকে দেওয়া, বা এখানে বিড়াল যে তার নখ দিয়ে তার পায়ে আঁচড় কেটেছে বা নখটা আটকে দিয়েছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, হিজ ক্লজ মানে হচ্ছে নখগুলি, ইনটু মি, অর্থাৎ বিড়ালটা কী করেছে, সেই অতিথির গায়ে আঁচড় কেটে দিয়েছে, সেটাই কিন্তু এখানে এই গেস্ট বা অতিথি এটা বলছেন আর কি। The delighted family remarks, isn't it sweet of him? Isn't he intelligent? He wants you to give him something to eat. অর্থাৎ আনন্দিত পরিবার মন্তব্য করে, এটি কি তার খুব মিষ্টি কথা নয়, সে কি খুব বুদ্ধিমান নয়, সে চায় যে আপনি তাকে কিছু খেতে দিন। এর পরিপ্রেক্ষিতে বাড়ির যে লোকজন তারা কি বলছে এই অতিথিকে, না, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, অর্থাৎ পরিবারের লোক কিন্তু এতে আনন্দ পায় আর কি, ঠিক আছে, এতে আনন্দ পেয়ে তারা কী রিমার্কস মানে মন্তব্য করে, তারা কী মন্তব্য করে, ইজেন্ট ইট সুইট অফ হিম, অর্থাৎ বিড়ালটা কি খুব মিষ্টি নয়, মিষ্টি বলতে আমরা কাউকে বলে কি সুইট এরকম বলি না, অর্থাৎ সেই অর্থে এখানে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ বলছে বিড়ালটি খুব মিষ্টি, তাই না, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, অর্থাৎ সে খুব বুদ্ধিমান, তাই না, এটাই বলছেন। হি ওয়ান্টস ইউ, অর্থাৎ সে চায়, টু গিভ হিম সামথিং টু ইট মানে খেতে, অর্থাৎ সে চায় যে আপনি বিড়ালটাকে কিছু খেতে দিন, এটাই বিড়ালটা চাইছে, পরিবারের লোকজন বলছেন। তখন দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ইট আউট অফ দ্য উইন্ডো, তো অতিথি যা করতে চায় তা করার সাহস পায় না বিড়ালটিকে জানালা থেকে লাথি মেরে ফেলে দিতে। অর্থাৎ দেখো এরপর কি হয়েছে, দ্য গেস্ট ডেয়ার্স নট
নট ডেয়ার্স মানে হচ্ছে কি সাহস, ঠিক আছে, সাহস করা। তো অতিথি সাহস পায় না কি করতে, হোয়াট হি উড লাইক টু ডু, সে যেটা করতে চায়, অতিথি যেটা করতে চায় সেটা করতে কিন্তু সাহস পায় না, এবং সে কী করতে চায় না কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে চাইছিল কি বিড়ালটা যেহেতু তার পায়ে আঁচড় কেটেছে এবং সে অতিথি চাইছিল তাকে এক লাথি মেরে জানালার বাইরে ফেলে দিতেন, কিন্তু সে সেটা করতে পারলো না অতিথি, কারণ কি তার আগেই কিন্তু ফ্যামিলির যে তার সদস্য যারা রয়েছে তারা কিন্তু বিড়ালের প্রতি তারা কিন্তু তাদের যে সেটা কিন্তু, ঠিক আছে, অর্থাৎ বিড়ালটাকে তারা কিন্তু খুব ভালো বলছে আর কি, ঠিক আছে, অর্থাৎ সে খুব ভালো কাজ করেছে এটাই কিন্তু তারা বলতে চাইছে, অর্থাৎ বিড়ালটা খুব সুইট, ঠিক আছে, ওকে, এবং পরিবারের লোক কিন্তু এতে আনন্দিত হয়েছে, যার ফলে কিন্তু অতিথি যেটা করতে চেয়েছিল বিড়ালটাকে এক লাথি মেরে জানালার বাইরে ফেলে দিতে, সেটা কিন্তু করতে সে আর সাহস পেল না। So with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and handed it down. সুতরাং তার চোখে ক্রোধ এবং বেদনার অস্ত্র নিয়ে সে খুব আনন্দিত হয়ে পড়ে এবং তার প্লেট থেকে কিছুটা মাছ বের করে এনে নিচে নামিয়ে দেয় আর কি, ঠিক আছে। তো দেখো শো মানে সুতরাং কী হলো, উইথ টিয়ার্স মানে হচ্ছে চোখের জল, অফ রেগ মানে হচ্ছে রাগ, অ্যান্ড পেন মানে হচ্ছে যন্ত্রণা, ইন হিজ আইস মানে হচ্ছে চোখের, অর্থাৎ এই যে অতিথিরা রয়েছে, অতিথি কিন্তু বিড়ালের প্রতি কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছে, ঠিক আছে, তবু কিন্তু সে বিড়ালকে কিছু করতে পারলো না কারণ পরিবারের লোকের কথা ভেবে। তো এর ফলে কী হলো, তার কিন্তু খুব দুঃখ হলো, লোকটার খুব রাগ হলো, এবং ঠিক আছে, রাগ হওয়ার ফলে ক্রোধে, এখানে দেখো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইস, অর্থাৎ তার চোখে বেদনা এবং রাগের জল নিয়ে এসে কী করলো, হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড মানে হচ্ছে আনন্দ, এবং সে খুব আনন্দিত হয়েছে এরকম একটা ভাব দেখালো আর কি, যদিও তার ভেতরে রাগ হচ্ছে কিন্তু ওপরে সে হাসি মুখে রইল। অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ, এবং ফ্রম হিজ প্লেট, এবং তার যে প্লেট, সে প্লেট থেকে কী করলো, এক টুকরো মাছ সে বেছে নেওয়ার পরে কী করলো, হ্যান্ডস ইট ডাউন, এবং সেই মাছের টুকরো সে নিচে বিড়াল নামিয়ে দিল যাতে বিড়ালটা খেতে পারে, ঠিক আছে। এরপর দেখো দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ আনাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি so slow to understand, ওকে। তো বিড়াল অতি সন্তর্পণে এটি গ্রহণ করে, তার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে যেটা বলে, পরের বার আমার বন্ধু তুমি বুঝতে এত দেরি করবে না। অর্থাৎ দেখো দ্য ক্যাট মানে বিড়ালটি, জিঞ্জারলি মানে হচ্ছে নিঃশব্দে, রিসিভস ইট মানে রিসিভ মানে গ্রহণ করলো, অর্থাৎ সেই মাছের টুকরোটা নিঃশব্দে বিড়ালটা নিয়ে নিল, উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, অর্থাৎ সেই যে লোকটা, যে অতিথিরা চেয়ারে বসেছিল তার চোখের প্রতি চোখ রেখে, ঠিক আছে, তাকিয়ে বিড়ালটা কী করলো, মাছের টুকরো নিয়ে নিল, যেটা বলছে দ্যাটস ইট, যেটা এখানে কে বলছে আর কি, যে বিড়ালের অতিথির যে চোখ রয়েছে সেই চোখ দেখে বিড়ালটা বুঝতে পারছে আর কি কী বলতে চাইছে আর কি, কী বলতে চাইছে না, আনাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ পরের বার আমি তোমাকে দেখে নেব, ঠিক যখন তুমি বুঝতে পারার আগেই আমি তোমাকে সাহায্য করে নেবো আর কি, এরকম মনোভাব করছে আর বলছে আর কি, ঠিক আছে, অতিথি তার মনে ভাবছে, তো এটাই বিড়ালটাও বুঝতে পারছে আর কি এরকম। তো হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু দ্য সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, তো সে তার খাবার খাওয়ার আগে অতিথির বুট থেকে নিরাপদ দূরত্বে অবসর নেওয়ার সাথে সাথে গড়গড় আওয়াজ করে। তো দেখো হি পার্স মানে গড়গড় করে আওয়াজ করা, বিড়ালের গড়গড় করে যে আওয়াজ করে সেটাকে বোঝানো হয়। তো সে গড়গড় করে আওয়াজ করতে থাকে, অ্যাজ হি রিটায়ার্স মানে কি সরে যাওয়া, ওকে, টু দ্য সেফ ডিস্টেন্স মানে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সাথে সাথে সে গড়গড় করে আওয়াজ করে, ফ্রম দ্য গেস্টস বুট মানে অতিথির পায়ের যে বুট বা অতিথির পায়ের তলা থেকে সে মাছের টুকরোটা নিয়ে কিন্তু একটু দূরে সরে যায়, নিরাপদ জায়গা, যাতে সে লাথি না মারতে পারে বিড়ালটাকে, ঠিক আছে। বিফোর ইটিং দ্য ফুড মানে খাবারটা খাওয়ার আগে সে কী করে, বিড়ালটা মাছের টুকরোটাকে নিয়ে অতিথির পায়ের কাছ থেকে একটু দূরে সরে যায়, নিরাপদ দূরত্বে সরে যায়, যাতে সে লাথি মারার সুযোগ না পায় অতিথি, ওকে। পরেরটা হচ্ছে, এরপর দেখো আমাদের ইউনিট 2 এখানে শেষ হয়ে গেল। এরপর এখানে কিছু কম্প্রিহেনশন দেওয়া আছে, এখানে বলা হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস, 4 নম্বর দেখে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে এগুলোর যেটা সঠিক উত্তর হবে সেটাকে বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি, এখানে দেওয়া আছে পার্স, হাউলস,
পার্কস অ্যান্ড মিউজ। অর্থাৎ এই যে বিড়ালটা রয়েছে, বিড়ালটা কী করে গড় গড় করে আওয়াজ করে এবং কী করে ফ্যামিলি মেম্বারদের পায়ে সে কী করে ফ্যামিলি মেম্বারের পায়ে সে ঘষা দেয়, ঠিক আছে, ঘষে আর কী করে পার্স মানে গড় গড় করে আওয়াজ করে। তো এখানে আমাদের হবে নয়েজলি পার্স হবে, ঠিক আছে, পার্স মানে গড় গড় করে আওয়াজ করা। তো অপশান একেরটা সঠিক উত্তর হবে আমাদের। নাম্বার বিতে, উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ কী হবে ভেরি মাচ, এখানে কী দেওয়া আছে অ্যামিউজড, অ্যানোয়েড, আনহ্যাপি আর হচ্ছে আপসেট। ওকে, অর্থাৎ চোখে রাগ এবং যন্ত্রণার জল নিয়ে অতিথিটা কী করে, অতিথি সে নিজেকে যে আনন্দিত রয়েছে সেটাই সে দেখানোর চেষ্টা করে। তো এখানে হবে ভেরি মাচ অ্যামিউজড, অপশান একটা হবে সঠিক। নাম্বার সি হচ্ছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ মিট, ফ্রুট, ফিশ অর ভেজিটেবল। অর্থাৎ এই যে অতিথি সে কী করে বিড়াল থেকে এক টুকরো কী নামিয়ে দেয়, এক টুকরো মাছ নামিয়ে দেয়, ঠিক আছে, মাছের একটা টুকরো সে নামিয়ে দেয়। অপশান 3টা সঠিক হবে, ফিশ। 5 নম্বর দেখে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটাকে পূরণ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো বাঁ দিকের এইগুলো দেওয়া আছে, আমাদের ডান দিকগুলো লিখতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে দ্য গেস্ট কলস দ্য ক্যাট, অর্থাৎ অতিথি বিড়ালটাকে কী বলেছিল, পুয়ার পুসি অর্থাৎ বেচারা বিড়াল এটা বলেছিল। নাম্বার বিতে দেওয়া আছে পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, অর্থাৎ অতিথির কোন জায়গায় বিড়ালটা আঁচড় কেটেছিল বা আঁচড় দিয়েছিল, কী হবে লেগ হবে, পায়ে আঁচড় কেটেছিল। নাম্বার সি দ্য থিংস ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স, অর্থাৎ বিড়ালটা এই যে অতিথির ছিল, অতিথির কোন জিনিসটা থেকে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেছিলো বা নিরাপদ দূরত্বে সে সরে গিয়েছিল, কী হবে দ্য গেস্টস বুট, অর্থাৎ অতিথির বুট বা পায়ের তলা থেকে বিড়ালটা একটু সেফ দূরত্বে বা নিরাপদ দূরত্বে সরে গিয়েছিল। 6 নম্বর দেখে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়েন ডাজ দ্য ক্যাট, অর্থাৎ কখন বিড়ালটি মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ কখন বিড়াল তার নিজের খাবারের ভাগ পাওয়ার জন্য নিজেকে উপস্থিত রাখে, সেটা কোন সময়। উত্তর কী হবে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু ইট, যখন পরিবার চা খেতে বসে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তো সেই সময় বিড়ালটা নিজেকে উপস্থিত রাখে সেই খাবারের ভাগ পাওয়ার জন্য। নাম্বার বি হচ্ছে হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, অর্থাৎ বিড়ালটা কার প্রতি বিশেষভাবে ভদ্র থাকে আর কি। তো ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, যদি টেবিলে কোনো অতিথি থাকে আর কি, অতিথি বসে থাকে, তাহলে সেই অতিথির প্রতি বিড়ালটা কিন্তু বিশেষভাবে ভদ্র ব্যবহার করে বা ভদ্র আচরণ করে, ঠিক আছে, বা শিষ্টাচারপূর্ণ আচরণ করে। নাম্বার সি হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, অর্থাৎ অতিথি যখন সেই একটা মাছের টুকরো বিড়ালটিকে নিচে নামিয়ে দেয়, তখন সেই মাছের টুকরোটা বিড়ালটা কীভাবে গ্রহণ করে সেটা লিখতে হবে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, অর্থাৎ বিড়ালটা নিঃশব্দে এই মাছের টুকরোটাকে সংগ্রহ করে। উইথ আ লুক ইন দ্য আইজ অফ দ্য গেস্টের চোখের প্রতি চোখ রেখে বা তার প্রতি তাকিয়ে সে মাছের টুকরোটা নিঃশব্দে গ্রহণ করে। এরপর আমাদের ইউনিট 3 আছে, এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং, নিচেরটা আমাদের পড়তে হবে। প্রথমে দেখো ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তো পরিবার যখন চা খাওয়া শেষ করে এবং আগুনের চারপাশে জড়ো হয়, তখন বিড়ালটি ঘটনাচক্রে ঘর থেকে বেরিয়ে যায়। দেখো হোয়েন মানে কি যখন, দ্য ফ্যামিলি মানে পরিবারটি, হ্যাজ ফিনিশড মানে শেষ করে, টি মানে যখন পরিবার তাদের চা খাওয়া শেষ করে, তো তখন কি হয়, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, গ্যাদার মানে কি জড়ো হওয়া, রাউন্ড মানে চারিদিকে, এবং আগুনের চারপাশে তারা একত্রিত হয়, ঠিক আছে, নিজেকে উষ্ণ করার জন্য। দ্য ক্যাট ক্যাজুয়ালি, তো সেই সময় বিড়ালটা কী করে, ক্যাজুয়ালি মানে ঘটনাচক্রে কী করে, গোজ আউট মানে বাইরে বেরিয়ে যায়, গোজ আউট অফ দ্য রুম ঘরের বাইরে, তারপর বিড়ালটা বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, সত্য জীবন এখন তার জন্য শুরু হয়, ঠিক আছে, অর্থাৎ ট্রু মানে কি সত্য, ট্রু লাইফ
নাও বিগিনস মানে শুরু হয় ফর হিম, অর্থাৎ এই সময় কিন্তু বিড়ালের যে প্রকৃত জীবন বা প্রকৃত তার লাইফ সেটা এখন শুরু হয়। হি সাউন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, springs to the top of the fence, drops lightly down to the other side. তো দেখো সে ধীরে ধীরে তার নিজের উঠোনে নেমে আসে, বেড়ার উপরে উঠে যায়, তারপর হালকা করে অপর দিকে নেমে আসে। দেখো হি সাউন্টার্স ডাউন মানে সে ধীরে ধীরে কী করে, হি সাউন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড মানে হচ্ছে উঠোন, অর্থাৎ সাউন্টার্স ডাউন মানে ধীরে ধীরে নেমে যাওয়া আর কি, ঠিক আছে। সে ধীরে ধীরে তার নিজের যে উঠোন সেখানে নেমে যায়। তারপর কী করে, স্প্রিংস মানে হচ্ছে কি স্প্রিং করা বা লাফ দেয়, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, সে ফেন্স মানে হচ্ছে বেড়ার উপরে লাফ দেয়। এরপর কী করে, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, ড্রপস মানে হচ্ছে আবার লাফ দেয় আর কি, নিচে লাফ দেয়, ঠিক আছে। লাইটলি মানে হালকা করে, ড্রপস লাইটলি ডাউন মানে হালকা করে নিচের দিকে লাফ দেয়, টু দ্য আদার সাইড মানে বেড়ার অপর প্রান্তে, হালকা করে লাফ দিয়ে আবার বেড়ার অপর প্রান্তে চলে যায়। এরপর কি হয়, হি ট্রটস অ্যাক্রস দ্য স্কিপস টু দ্য হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ দ্য এমটি শেড, অর্থাৎ সে আস্তে আস্তে দৌড়ায় এবং লাফিয়ে খালি চালার ছাদে চলে যায়, ঠিক আছে। হি ট্রটস অ্যাক্রস, ঠিক আছে, সে আস্তে আস্তে বা ধীরে ধীরে চলে যায়, অ্যান্ড স্কিপস এবং লাফ দেয়, ঠিক আছে, টু দ্য রুফ মানে হচ্ছে ছাদের ওপরে, অফ দ্য এমটি শেড বলতে যেখানে একটা খালি চালা আর কি, চালা ঘর যেটা থাকে আর কি গ্রামে, ঠিক আছে, খড়ের চাল এই ধরনের, তো সেই খালি যেটা চারদিকটা আর কি ঘেরা নেই আর কি, ঠিক আছে, তো সেরকম একটা চালার ছাদের ওপরে সে লাফ দিয়ে চলে যায়। হিজ মুভমেন্ট বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইক, তো তার গতিবিধি ক্ষিপ্র এবং চিতা বাঘের মতো হয়ে যায়। তো হিজ মুভমেন্ট মানে হচ্ছে গতিবিধি, বিকামস মানে হচ্ছে হয়ে যায় বা হয়ে পড়ে, লাইট মানে হচ্ছে ক্ষিপ্র, অ্যান্ড প্যান্থার লাইক মানে হচ্ছে চিতা বাঘের মতো, তো সেই সময় তার যে গতিবিধি সেটা ক্ষিপ্র এবং চিতা বাঘের মতো হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি for he has so many enemies, dogs and small boys with stones, অর্থাৎ সে এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এবং নিঃশব্দে চলাফেরা করে, কারণ তার অনেক শত্রু আছে, কুকুর এবং পাথর হাতে ছোট ছেলেরা। তো হি লুকস মানে সে তাকায়, লুকস মানে হচ্ছে তাকানো, সে তাকায়, কিনলি মানে তীক্ষ্ণভাবে সে তাকায়, ফ্রম সাইড টু সাইড মানে এদিক ওদিক সে মানে খুব ভালোভাবে তাকায় আর কি, তীক্ষ্ণভাবে, অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং মুভস মানে কি চলে, নয়েজলেসলি মানে নিঃশব্দে তখন চলতে থাকে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণটা কি, কারণ হচ্ছে হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার অনেক শত্রু রয়েছে, এনিমিজ মানে হচ্ছে শত্রু, কারা সেই শত্রুরা, যেমন হচ্ছে ডগস মানে কুকুর, অ্যান্ড স্মল বয়েজ এবং ছোটো ছোটো বাচ্চা ছেলেরা, উইথ স্টোনস যারা হচ্ছে পাথর হাতে দাঁড়িয়ে থাকে বিড়ালকে ছুঁড়ে মারার জন্য। তো এদের ভয়ে সে কী করে, বিড়ালটা এদিক ওদিক কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করে তারপরে কিন্তু সে এগিয়ে যায়। এরপর হচ্ছে অন টপ অফ দ্য শেড দ্য ক্যাট arches his back and racks his claws once or twice through the soft bark of the old roof, অর্থাৎ ছাদের ওপরে বিড়ালটি তার পিঠকে ধনুকের মতো বাঁকা করে এবং নখগুলি জড়ো করে একবার বা দুবার পুরনো নরম ছাদে আঁচড় দেয়। তো দেখো অন দ্য টপ অফ দ্য শেড মানে হচ্ছে অন দ্য টপ অফ দ্য শেড মানে হচ্ছে ছাদ, ঠিক আছে, সেই ছাদের ওপরে গিয়েছে কী করে, দ্য ক্যাট আর্চেস মানে হচ্ছে ধনুকের মতো বাঁকানো, হিজ ব্যাক তার পিঠটাকে সে ধনুকের মতো বাঁকায়, অ্যান্ড র্যাক্স হিজ ক্লজ, র্যাক্স মানে হচ্ছে কি আঁচড় দেয়, হিজ ক্লজ মানে তার নখগুলি, ওয়ান্স অর টুইস, ওয়ান্স মানে একবার, টুইস মানে হচ্ছে দুবার, একবার বা দুবার আঁচড় দেয়, ওকে, থ্রু দ্য সফট বার্ক, সফট মানে হচ্ছে নরম, বার্ক মানে হচ্ছে ছাদ, এখানে যে ছাদের যে উপরিভাগ সেটাকে বলা হচ্ছে বার্ক, ঠিক আছে, ছাদের উপরিভাগটা সেই নরম যে উপরিভাগটা রয়েছে ছাদের, সেখানে কি করে সে নখ দিয়ে আঁচড় কাটে, অফ দ্য ওল্ড রুপ মানে পুরনো ছাদের, ঠিক আছে, নরম যে ছাদটা রয়েছে সেখানে সে একবার বা দুবার সে নখ দিয়ে আঁচড় কাটে এবং নিজের পিঠটাকে সে ধনুকের মতো বাঁকায়, ওকে। He stretches himself a few times to see if every muscle is in full working order. সে প্রতিটি পেশি পূর্ণ কার্যক্রমে আছে কিনা তা দেখার জন্য নিজেকে কয়েকবার প্রসারিত করে। দেখো হি স্ট্রেচেস মানে প্রসারিত করা, হিমসেলফ মানে নিজেকে প্রসারিত করে, ওকে।
ফিউ টাইমস মানে কয়েকবার, টু সি মানে দেখতে, ইফ এভরি মাসেল, মাসেল মানে হচ্ছে আমাদের যে মাসেল, ঠিক আছে, পেশি আর কি, সেই প্রত্যেকটা পেশি ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, ওয়ার্কিং অর্ডার মানে হচ্ছে সে সব পেশিগুলো ঠিকঠাক কার্যক্রমে আছে কিনা, ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য সে নিজেকে কয়েকবার কী করে, প্রসারিত করে, ঠিক আছে। দেন drooping his head nearly to his paws, he sends across a call to his kindred. তো তারপর কি করে, তারপর মাথাটা প্রায় থাবার কাছে নামিয়ে তার আত্মীয় স্বজনদের কাছে ডাক পাঠায়। তো দেন মানে হচ্ছে তারপর, drooping his head nearly to his paws, paws মানে হচ্ছে থাবা, আর drooping মানে হচ্ছে নামানো, ঠিক আছে, তার মাথাটা নিয়ারলি মানে কাছাকাছি, তো তার মাথাটা থাবার কাছাকাছি নামিয়ে নিয়ে আসে, ঠিক আছে, নামানোর পর হি সেন্ডস অ্যাক্রস আ কল, সে সেন্ডস অ্যাক্রস আ কল মানে সে তার ডাক দেয় আর কি, ঠিক আছে, টু হিজ কিন্ড্রেড মানে তার আত্মীয় স্বজন, অর্থাৎ তার যে জাত ভাই রয়েছে, বিড়ালের জাত ভাই, অর্থাৎ বিড়ালের জাত ভাই কি বিড়ালই হবে, তো সে তার নিজের যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রয়েছে তাদের প্রতি সে কী করে, ডাক দেয় আর কি, ঠিক আছে, ডাকে তাদেরকে। তো এরপর দেখো কি হচ্ছে, বিফোর লং দে কাম, ওকে, গ্লিডিং গ্রেসফুল শ্যাডোজ, অর্থাৎ বেশি সময় অতিবাহিত হওয়ার আগেই তারা চলে আসে, গড়াগড়ি দেয় মনোমুগ্ধকর ছায়া। তো বিফোর লং মানে হচ্ছে আগেই আর কি, ঠিক আছে, মানে বেশি সময় অতিবাহিত হওয়ার আগেই দে কাম মানে তারা চলে আসে, তারা বলতে কারা, বিড়ালের যে জাত ভাইগুলো রয়েছে, তার যে বন্ধু বান্ধব রয়েছে, তারা চলে আসে। তারপর কী করে, গ্লিডিং মানে তার কী করে, গড়াগড়ি খায়, গ্রেসফুল মানে হচ্ছে মুগ্ধকর, মনোমুগ্ধকর, শ্যাডোস মানে হচ্ছে ছায়া, অর্থাৎ সন্ধ্যার যে ছায়া, সেই সময় তারা কী করে এরকম গড়াগড়ি খায় এবং নিজেদের মধ্যে আমোদ প্রমোদ করে আর কি এরকম। তারপর দেখো, নো লঙ্গার আর দে দ্য নিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, অর্থাৎ তারা আর সেই নম্র প্রাণী নয় যারা 1 ঘন্টা আগে মাছ এবং দুধের জন্য মিউমি করছিল। তো নো লঙ্গার মানে হচ্ছে আর নয় আর কি, আর দে দ্য মিক ক্রিয়েচার, মিক মানে হচ্ছে নম্র এখানে, ঠিক আছে, মিক মানে হচ্ছে নম্র প্রাণী, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী, ওকে। তো এই যে তারা কিন্তু এখন আর এরকম এত নম্র প্রাণী নয়, হু অ্যান আওয়ার অ্যাগো যারা 1 ঘন্টা আগে ওয়ার মিউইং মানে কি মিউমি করছিল, ফর ফিশ অ্যান্ড মিল্ক দুধ এবং মাছ খাওয়ার জন্য তারা বাড়িতে মিউমি করছিল, তারা কিন্তু এই সময় আর অত ভদ্র নম্র কিন্তু নয়, তারা এই সময় কিন্তু মানে সাহসী যোদ্ধা হয়ে উঠছে আর কি এরকম। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু নট অফ ইয়োর্স অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু। তো একবার চিন্তা করো, তুমি নিজের জীবন থেকে যতটা করতে পারো তার চেয়ে সে তার জীবন থেকে আরও কত কিছু পায় এবং তাদের খেলাধুলো, ঠিক আছে। জাস্ট থিঙ্ক মানে একবার ভাবো বা চিন্তা করো, হাউ মাচ মানে কতটা, মোর হি গেটস আউট অফ হিজ লাইফ সে তার জীবন থেকে কতটা তৃপ্তি পায় বা কত কিছু পায়, দেন ইউ ডু নট অফ ইয়োর্স অফ ইয়োর্স যেটা তুমি তোমার জীবন থেকে কিন্তু অতটা তৃপ্তি বা অতটা আনন্দ পাও না, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু এবং তারা তাদের জীবনের যতটা খেলাধুলা আমোদ প্রমোদ করে সেগুলো। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। তো বয়স বাড়ার সাথে সাথে তারা শহরতলির পিছনের উঠোনগুলিতে খেলাধুলার জন্য যায়। তো অ্যাজ মানে যখন আর কি, অ্যাজ দে গেট ওল্ডার মানে হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা কি করে, দে গো মানে হচ্ছে তারা যায়, ইন মানে হচ্ছে ভেতরে যায় আর কি, ওকে, ফর স্পোর্টস মানে খেলাধুলা করার জন্য, টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, সাবারবান মানে শহরতলির যে ব্যাকইয়ার্ড বা উঠোনগুলো রয়েছে সেগুলো পিছনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে তারা চলে যায় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. তো এই পিছনের উঠোনগুলি যা আমাদের কাছে নিস্তেজ, সেগুলি তাদের জন্য এমন শিকারের ক্ষেত্র যেখানে রাজা আর্থারের নাইটদের চেয়ে বেশি সাহসী অ্যাডভেঞ্চার রয়েছে। তো দিস ব্যাকইয়ার্ডস মানে এই যে ব্যাকইয়ার্ডসগুলি, শহরতলির যে ব্যাকইয়ার্ড বা শহরতলির যে উঠোন যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, দ্যাট আর ডাল টু আস যেগুলো আমাদের কাছে ডাল মানে হচ্ছে কি নিস্তেজ, আমাদের কাছে কোনো সেগুলো কাজেরই নয় আর কি, ঠিক আছে। আর টু দেম সেগুলো তাদের কাছে হান্টিং গ্রাউন্ডস, হান্টিং মানে হচ্ছে তাদের কাছে তাদের
শিকারের একটা জায়গা, হান্টিং মানে হচ্ছে জায়গা যেখানে তারা শিকার ধরে আর কি। ওকে, হোয়ার দে হ্যাভ মোর গ্যাল্যান্ট অ্যাডভেঞ্চার, মোর হোয়ার দে হ্যাভ মানে যেখানে তারা পায় আর কি, গ্যাল্যান্ট মানে হচ্ছে এখানে সাহসী, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক কাজ আর কি, যেখানে তারা আরও সাহসী অ্যাডভেঞ্চার করতে পারে আর কি, দেন কিং আর্থার্স নাইট এভার হ্যাড, যেখানে রাজা আর্থারের যে নাইট ছিল তারা এত দুঃসাহসিক কাজ বা এত অ্যাডভেঞ্চার করতে পারেনি, তার থেকেও বেশি দুঃসাহসিক কাজ এই শহরতলির যে উঠোনগুলোর জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই বিড়ালগুলো করে থাকে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। দেখো, বিড়ালদের বিরুদ্ধে সবসময় নিন্দার সুরে বলা হয় যে তারা তাদের বাড়ির মানুষের চেয়ে তাদের বাড়ির প্রতি বেশি ভালোবাসা পোষণ করে। অর্থাৎ দেখো কি বলা হচ্ছে না, ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সবসময়তেই বলা হয়। স্পোকেন মানে কি বলা হয়, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, এটা সর্বদাই বলা হয় অ্যাজ আ রিপ্রোচ, রিপ্রোচ মানে হচ্ছে বিদ্রুপের সুরে বলা হয় আর কি, এগেনস্ট ক্যাটস মানে বিড়ালের বিরুদ্ধে, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, অর্থাৎ তারা তাদের বাড়ির প্রতি কিন্তু বেশি আসক্তি রয়েছে বা বেশি ভালোবাসা রয়েছে, অফ দ্য পিপল ইন ইট, অর্থাৎ যে বাড়িতে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো তাদের বাড়িকে যতটা না পছন্দ করে, যতটা না মানে ভালোবাসা রয়েছে, এ বিড়ালের কিন্তু তার থেকে বেশি ভালোবাসা রয়েছে ওই বাড়ির প্রতি, এটাকে বলা হয়। ঠিক আছে, এরপর দেখো, ন্যাচুরালি দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। তো স্বাভাবিকভাবেই বিড়াল তার জায়গা ছেড়ে যেতে পছন্দ করে না যেখানে তার সমস্ত বন্ধুবান্ধব রয়েছে এবং যেখানে সে প্রতিটি বৈশিষ্ট্য জানে। তো ন্যাচারালি মানে কি প্রকৃতপক্ষে দ্য ক্যাট ডাজেন্ট লাইক মানে বিড়াল পছন্দ করে না, টু লিভ মানে হচ্ছে ত্যাগ করতে বা ছেড়ে যেতে পছন্দ করে না, হিজ কান্ট্রি বলতে কান্ট্রি মানে দেশ, কিন্তু এখানে বলা হচ্ছে তার বিড়ালের যে জায়গায় থাকে, যে এলাকায় থাকে সেই এলাকা ছেড়ে যেতে পছন্দ করে না, দ্য ল্যান্ড হোয়ার অল দ্য ফ্রেন্ডস আর, যে জায়গাতে তার সমস্ত বন্ধুবান্ধবগুলো রয়েছে, অ্যান্ড হোয়ার হি নোজ এবং যেখানে সে জানে এভরি ল্যান্ডমার্ক মানে যেখানে সব বৈশিষ্ট্য যে জায়গা এরিয়া যে থাকে সেই এরিয়ার সমস্ত জিনিস সব কিছু সে জানে চেনে, তো সেই জায়গা ছেড়ে সে কিন্তু যেতে চায় না। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, অর্থাৎ একটি নতুন দেশে নির্বাচিত হলে তাকে একটি নতুন ভূগোল শিখতে হবে। তো এক্সাইল্ড মানে হচ্ছে নির্বাচিত হওয়া, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। ইন আর নিউ ল্যান্ড মানে নতুন একটা জায়গা, নতুন একটা জায়গায় যদি চলে যায় আর কি, নির্বাচিত হয়, তখন তাহলে কি হবে, হি উড হ্যাভ টু লার্ন, তাকে শিখতে হবে কি আর নিউ জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। ঠিক আছে, ভূগোল বলতে এখানে একটা জায়গা থেকে সে যদি অন্য একটা জায়গায় চলে যায় তাহলে সেই জায়গাটা সম্পর্কে তাকে আবার সব কিছু কিন্তু জানতে হবে, শিখতে হবে, কোথায় কী আছে না আছে। ঠিক আছে, যেহেতু তার প্রচুর শত্রু রয়েছে তাদের কাছ থেকে তাকে রক্ষা পেতে হবে। তো এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে স্বাভাবিকভাবেই কিন্তু বিড়ালকে সমস্ত কিছু সম্পর্কে আবার সব কিছু নতুন করে জানতে হবে এবং শিখতে হবে। তো নেক্সট দেখো, সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। তো এখানে কি বলা হয়েছে, সুতরাং যখন পরিবার অন্যত্র চলে যায় বিড়ালটিকে যদি অনুমতি দেওয়া হয় সে পুরনো বাড়িতেই থাকবে এবং নিজেকে নতুন ভাড়াটেদের সাথে সংযুক্ত করবে। তো দেখো, সো মানে কি সুতরাং, ওয়েন মানে হচ্ছে যখন, দ্য ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, মুভস মানে হচ্ছে অন্যত্র চলে যায়, অর্থাৎ যখন একটা পরিবার অন্যত্র চলে যায়, অর্থাৎ ভাড়া বাড়িতে থাকে অনেক লোক, তো একটা বাড়ি থেকে যখন চলে যায় আর কি সেই ভাড়া বাড়ি থেকে, তখন কি হয়, দ্য ক্যাট মানে বিড়ালটি ইফ অ্যালাউড যদি তাকে অনুমতি দেওয়া হয় বিড়ালটিকে, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস। ঠিক আছে, সেই যে পুরনো বাড়িতে যদি বিড়ালটাকে থাকার অনুমতি দেওয়া হয়, ওকে, তাহলে কী করবে, সে কিন্তু সেই পুরনো বাড়িতেই থেকে যাবে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস মানে হচ্ছে ভাড়াটে, অর্থাৎ সেই বাড়িতে আবার যখন নতুন ভাড়াটে আসবে সেই নতুন ভাড়াটেদের সঙ্গে বা নতুন সেই পরিবারের সঙ্গে সে কিন্তু নিজেকে অ্যাটাচ মানে কি সংযুক্ত করে নেবে। ওকে, এটাই বলা হচ্ছে। তো বিড়াল বাড়ির লোক চলে গেলেও কিন্তু বিড়াল সেই বাড়িতেই থাকতে পছন্দ করে, সেই বাড়িতে যখন আবার অন্য লোক আসছে, অন্য ভাড়াটিয়া আসছে, তাদের সঙ্গে সে কিন্তু নিজেকে সংযুক্ত করে নেবে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে। সে নিজের উপায়ে জীবন উপভোগ করার সময় তাদেরকে তাকে ঘরে রাখার সুবিধা দেবে।
তো কী বলা হচ্ছে দেখো, হি উইল গিভ দেম, মানে সে তাদেরকে দেবে, কাদেরকে, বিড়াল এই যে পরিবারের লোক নতুন ভাড়াটিয়া আসছে তাদেরকে দেবে কি না প্রিভিলেজ, মানে হচ্ছে সুবিধা দেবে। কীরকম সুবিধা? অফ বোর্ডিং হিম ওয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে। ঠিক আছে, অর্থাৎ সে নিজের জীবন নিজের মতোই কিন্তু উপভোগ করার সময় সে তার পরিবারকে একটা সুবিধা দেবে। কীরকম সুবিধা? না, বিড়ালরা যাতে সেই বাড়িতে থাকতে পারে, ঠিক আছে, এই সেরকম সুবিধাই পরিবারকে দেবে আর কি, পরিবারের লোকজনকে। অর্থাৎ সে কোনো রকম দুষ্টুমি বা কোনো রকম খারাপ আচরণ এই ধরনের কিছু কাজ না করার চেষ্টা করবে, যাতে বিড়ালকে সেই পরিবারের লোক তাড়িয়ে দেয় আর কি। ঠিক আছে, অর্থাৎ তাড়িয়ে যাতে না দেয় সেরকম চেষ্টায় সে বিড়ালটা করবে আর কি। তো সেটাই বলা হচ্ছে। তো দেখো এখানে আমাদের ইউনিট 3টা শেষ হলো এবং এখানে দেওয়া আছে, এরপর রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 7 নম্বর থেকে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে, দ্য ক্যাট সাউন্টার্স ডাউন হিজ ওন কার্টইয়ার্ড। এরপর দেওয়া আছে ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড না সিপ ইয়ার্ড। তো দ্য ক্যাট সাউন্টার্স ডাউন হিজ ওন কী হবে? বিড়ালটা ধীরে ধীরে বা নিঃশব্দে কোথায় চলে যায়? তার ব্যাকইয়ার্ড মানে পিছনের যে জায়গা সেখানে চলে যায়। ঠিক আছে, নাম্বার বি হচ্ছে, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি রুম, শেডস, ফ্লোর অর করিডর। তো বিড়ালটা কী করে? স্কিপস মানে হচ্ছে লাফ দিয়ে ছাদের উপরে চলে যায়, এমটি ছাদের উপরে, ছাদের কোথায়? এমটি ছাদে, শেড মানে হচ্ছে ছাদ আর কি। ঠিক আছে, সেখানে চলে যায় আর কি। তো আমরা দুইটা এখানে সঠিক হবে। নাম্বার সিতে, এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ। অর্থাৎ একটা নতুন জায়গায় নির্বাচিত হয়ে গেলে বিড়ালকে কী শিখতে হয় নতুন করে? হিস্ট্রি, ম্যানার্স, কালচার, জিওগ্রাফি। সঠিক উত্তর হবে জিওগ্রাফি, তাকে ভূগোল শিখতে হয় বা সেই জায়গা সম্পর্কে তাকে জানতে হয়। অপশান 4টের ক্ষেত্রে সঠিক হবে। 8 নম্বর থেকে প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে এখানে শূন্যস্থানগুলোকে। নাম্বার এতে দেওয়া আছে, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। যখন পরিবার কী করে? আগুনের চারিধারে সবাই বসে আর কি। তো সেই সময় বিড়ালটা ধীরে ধীরে কী করে? ক্যাজুয়ালি মানে হচ্ছে ঘটনাচক্রে বাড়ির বাইরে কিন্তু ঘরের বাইরে বেরিয়ে যায়। দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড সেন্ডস আ কল টু হিজ কিনড্রেড। ঠিক আছে, অর্থাৎ বিড়াল তার মাথাটিকে তার যে থাবা সেই থাবার কাছাকাছি নিয়ে আসে এবং তার যে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে ডাক দেয়। এরপর নাম্বার সিতে, ক্যাটস গো ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ দে গেট ওল্ডার। ঠিক আছে, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিড়ালগুলো কী করে? শহরতলির যে ব্যাকইয়ার্ড, ঠিক আছে, যে উঠোন সেখানে তারা চলে যায়, সে জায়গাগুলোতে চলে যায়। আর 9 নম্বর দেখে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটিকে পূরণ করতে হবে। দেখো এখানে আমাদের এটা হচ্ছে কজ, এটা হচ্ছে এফেক্ট। তো এখানে কজটা কী দেওয়া আছে? নাম্বার এতে, দ্য ক্যাট হ্যাজ ম্যানি এনিমিস, অর্থাৎ বিড়ালের অনেক শত্রু রয়েছে। তো তার ফলে কি হয়? তো তার ফলে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলি। তো যেহেতু বিড়ালের অনেক শত্রু রয়েছে এই জন্য বিড়ালটা যখন চলে তখন কি করে? খুব তীক্ষ্ণভাবে এদিক ওদিক কিন্তু লক্ষ্য করে এবং খুব নিঃশব্দে সে এগিয়ে যায়। এরপর এখানে এফেক্টটা দেওয়া আছে, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফিউ টাইম মানে কয়েকবার সে নিজেকে প্রসারিত করে। এর ফল, তো কারণটা কি? কারণটা হচ্ছে হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে তার সমস্ত পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য সে নিজেকে কয়েকবার প্রসারিত করে। এরপর দেওয়া আছে নাম্বার সিতে কজ দেওয়া আছে, দেখো, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, অর্থাৎ বিড়াল তার নিজের যে বন্ধুবান্ধব এবং যে ল্যান্ডমার্কস, ঠিক আছে, যে ভূমির যে বৈশিষ্ট্য সেগুলোকে সে খুব ভালোভাবে জানে আর কি। তো এর ফল কি হয়েছিল? ফলে কি হবে না, দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড। তো এর জন্যই কিন্তু বিড়াল তার নিজের জায়গা ছেড়ে কিন্তু অন্যত্র চলে যায় না, ঠিক আছে, চলে যেতে পছন্দ করে না। পরেরটা হচ্ছে গ্রামার ইন ইউজ দেওয়া আছে, অর্থাৎ কিছু গ্রামার দেওয়া আছে। 10 নম্বর থেকে স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে এই বাক্যগুলোকে স্প্লিট করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে, দুটি ভাগে বিভক্ত করতে হবে। নাম্বার ইতে দেওয়া আছে, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, অর্থাৎ তারা তাদের যে সাক্ষাৎ সেটাকে পোস্টপোন করে দিয়েছিল, মানে আগে বাড়িয়ে দিয়েছিল আর কি, ঠিক আছে, সময়টা
পিছিয়ে দিয়েছিল, মানে যখন ভিজিট করার ছিল আর কি কথা ছিল সেটা আরও সময়টা এগিয়ে দিল। কারণ কি না, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড আপ, দ্য প্রোগ্রামটা হয়ে গেছিলো বন্ধ, স্টপ হয়ে গেছে। তো আমরা এটাকে দুটো বাক্য লিখতে হবে। প্রথম বাক্য লিখছি দেখো 1 নম্বর দিয়ে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড আপ, প্রোগ্রামটা বন্ধ হয়ে গিয়েছিল। আর 2 নম্বর হচ্ছে দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, তারা তাদের ভিজিটটাকে পোস্টপোন করে দিয়েছিল। নাম্বার বি হচ্ছে হ্যাভিং ফট দ্য ব্যাটেল হি রিটার্নড ভিক্টোরিয়াস। তো কী হবে দেখো, হি ফট দ্য ব্যাটেল, সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল। তারপর কী হয়েছিল, হি রিটার্ন ভিক্টোরিয়াস, সে জয়ী হয়ে ফিরেছিল। ওকে, এরপর নাম্বার সিতে হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক ইট, সে গ্লাসের মধ্যে কিছু জল ঢাললো এবং সেটা পান করলো। তো হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, সে গ্লাসের মধ্যে কিছু জল ঢাললো। এরপর কী লিখবো, হি ড্রিঙ্ক দ্য ওয়াটার, সে জলটা খেলো। ওকে, নাম্বার ডি হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি, মানে সে ভয় পাচ্ছিল যাতে সে দোষী প্রমাণিত হয়। তো আমরা লিখছি যে হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, ভীত হয়ে গিয়েছিল। হি ওয়াজ অ্যাফ্রেড টু বি প্রুভড গিলটি, যাতে সে দোষী প্রমাণিত হয় আর কি। ওকে, এরপর হচ্ছে দেখো নাম্বার 11 দিয়ে জয়েন দ্য ফলোয়িং পার্টস অফ সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। এখানে দুটি করে সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোকে একটা সেন্টেন্সে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে হি ইজ ওয়াইজ মানে সে জ্ঞানী, হি ইজ ব্রেভ, সে সাহসী। দেখো হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, সে সাহসী এবং সে জ্ঞানী এবং সাহসী। নাম্বার বি মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, আমার গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা একটা বড় বাড়িতে বাস করে। দ্য হাউস ইজ বাই দ্য রিভার, বাড়িটা হচ্ছে নদীর ধারে। তো আমরা লিখবো কি মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস দ্যাট ইজ বাই দ্য রিভার, আমার গ্র্যান্ডফাদার বা ঠাকুরদা একটা বড় বাড়িতে বাস করে যেটা হচ্ছে একটি নদীর ধারে। নাম্বার সি আই গট আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে, ঠিক আছে। আই ফেল্ট হ্যাপি, মানে আমি একটা নতুন বই পেয়েছি। আই ফেল্ট হ্যাপি মানে আমি খুশি অনুভব করছি। তো আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট আ নিউ বুক, আমি খুশি যেহেতু আমি একটা নতুন বই পেয়েছি, কারণ আমি একটা নতুন বই পেয়েছি। মুস্কান ইজ সিক, মুস্কান হচ্ছে অসুস্থ। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশানে যেতে পারেনি। তো মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ হি ওয়াজ সিক, যেহেতু মুস্কান ছিল অসুস্থ তার জন্য সে ফাংশানে যেতে পারেনি। এরপর হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি দেওয়া আছে নাম্বার 12তে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি, রাইট আ নোটিস। তো এখানে দেখো কী বলা হচ্ছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব, মনে করো তুমি একটা ক্লাবের একজন সেক্রেটারি তুমি, ঠিক আছে। হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি, এবং যে ক্লাবটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা লাইব্রেরি ওপেন করবে। রাইট আর নোটিস, তোমাকে একটা নোটিস লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব, তোমার ক্লাবের যে মেম্বার্স রয়েছে সেই ক্লাবের মেম্বার্সদের উদ্দেশ্যে একটা নোটিস লিখতে হবে। ইনভাইটিং দেম, তাদেরকে নেমন্ত্রণ জানিয়ে। টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম, অর্থাৎ সক্রিয়ভাবে এই প্রোগ্রামে যোগদান করার জন্য। বাই ডোনেটিং মানে কি দান করা। বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি, এই লাইব্রেরির জন্য বই, ঠিক আছে, দান করে এই যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে যোগদান করার জন্য ক্লাবের যে মেম্বার রয়েছে সেই মেম্বারদের জন্য একটা নোটিশ তোমাকে লিখতে হবে। এটা কিভাবে লিখবে দেখো, আমরা প্রথমে লিখছি, প্রথমে এখানে ডান দিকে এখানে ডেট লিখবে, ঠিক আছে, খাতার ডান দিকে। তারপর এখানে মাঝখানে যে ক্লাব সেই ক্লাবের নামটা এখানে লিখতে, আমরা এখানে ABC ক্লাব দিয়েছে, মানে কোনো ক্লাবের নাম আমরা এখানে দিইনি, তোমরা চাইলে যে কোনো একটা ক্লাবের নাম এখানে লিখতে পারো। ওকে, এরপর হচ্ছে আমরা কি লিখছি, নোটিস লিখছি। তো NOTIC নোটিস, এটাকে ক্যাপিটাল লেটারে আমরা এখানে মাঝখানটা লিখব। এরপর হচ্ছে দেখো আমরা লিখছি নোটিশটা, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য ক্লাব মেম্বার্স, অর্থাৎ সমস্ত ক্লাব মেম্বারকে জানানো যাচ্ছে যে দ্যাট আওয়ার ক্লাব হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি, যে আমাদের ক্লাব একটা লাইব্রেরি ওপেন করতে সিদ্ধান্ত নিয়েছে যে একটা লাইব্রেরি তারা ওপেন করবে, ঠিক আছে। অ্যান্ড ফর দিস প্রোগ্রাম এবং এই জন্য আ প্রোগ্রাম হ্যাজ বিন অ্যারেঞ্জড, এবং এই জন্য একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অ্যান্ড অল দ্য মেম্বার্স আর বিং রিকোয়েস্টেড, এবং সমস্ত মেম্বারকে অনুরোধ করা হচ্ছে টু জয়েন অ্যাক্টিভলি ইন দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামে সক্রিয়ভাবে যোগদান করার জন্য। অল দ্য পিপল অফ আওয়ার লোকালিটি উইল গেট অপরচুনিটি, অর্থাৎ আমাদের এলাকার সমস্ত মানুষজন
অপরচুনিটি মানে সুযোগ পাবে বা সুবিধা পাবে টু রিড ভেরিয়াস টাইপস অফ বুকস, ঠিক আছে, বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পাবে যদি আমরা এই লাইব্রেরিটা ওপেন করি। ওকে, টোটালি ফ্রি অফ কস্ট, অর্থাৎ সম্পূর্ণভাবে ফ্রিতে তারা আমাদের এই লাইব্রেরি থেকে বইপত্র পড়তে পারবে। ফর দিস পারপাস মানে এই উদ্দেশ্যে প্লেন্টি অফ ভেরিয়াস টাইপস অফ বুকস আর রিকোয়ার্ড, মানে এই জন্য প্রচুর পরিমাণে অনেক ধরনের বইয়ের কিন্তু প্রয়োজন হবে। অ্যাজ আ ক্লাব সেক্রেটারি, একজন ক্লাবের সদস্য হিসাবে, অ্যাজ আ ক্লাব সেক্রেটারি মানে একজন ক্লাবের একজন সদস্য হিসাবে, ইউ সেক্রেটারি মানে একজন ক্লাবের সেক্রেটারি হিসাবে, ঠিক আছে, সেক্রেটারি হিসাবে কী হচ্ছে না, ইউ আর বিং ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, অর্থাৎ যেহেতু আমি লিখছি, আমি একজন সেক্রেটারি ক্লাবের সেই হিসাবে লিখছি, তো একজন ক্লাবের সেক্রেটারি হিসাবে তোমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই প্রোগ্রামে যোগদান করার জন্য, অ্যান্ড ডোনেট বুকস এবং বই দান করার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অ্যাজ ওয়ান ক্যান, মানে তুমি যতগুলো পারবে ততগুলো বই তুমি এখানে এই ক্লাবের জন্য দান করবে, অর্থাৎ এই লাইব্রেরিটা ওপেন করার জন্য দান করবে, এবং এই যে অনুষ্ঠানটা এখানে হবে সেখানে কিন্তু সক্রিয়ভাবে যোগদান করতে হবে, ঠিক আছে। এরকমভাবে আমরা লিখলাম। এরপর দেখো কাউন্টার্স, এখানে এসডি লিখে সেক্রেটারি নিজের পুরো নামটা এখানটায় লিখবে এবং এখানে ক্লাবের নামটা আমরা এখানে লিখতে হবে, ঠিক আছে। আর বাঁ দিকে কাউন্টার সাইন প্রেসিডেন্ট, ক্লাবের যে প্রেসিডেন্ট, যদি ক্লাবের প্রেসিডেন্ট থাকে তাহলে তার এখানটায় সাইন এবং যে সিল সেটা এখানটায় দিতে হবে। তো এরকমভাবে এরকম একটা নোটিশ কিন্তু লিখতে হবে। ওকে, তো দেখো বাংলা যে অনুবাদ রয়েছে, ঠিক আছে, নোটিশটার বাংলা অর্থটা এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে একবার পড়ে নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর ইংলিশ লেসন 7 দ্য ক্যাট, ওকে, রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, এই যে সম্পূর্ণ লেসনটা রয়েছে পুরো লেসনটা আমরা বাংলা অর্থ সহ পড়লাম, এবং এখানে যে কোশ্চেন এবং রাইটিংগুলো ছিল তার সলিউশন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম। তোমাদের ক্লাস 10-এর বাকি যে লেসনগুলো রয়েছে সেগুলোর যদি ভিডিও তোমরা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, আর যদি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।